আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব রেজোন্যান্স এফেক্ট এবং মেসোমারিক এফেক্টের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে ওইটা আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আগের ভিডিওগুলোতে রেজোন্যান্স এফেক্ট কি এবং কখন রেজোন্যান্স হবে, মানে রেজোন্যান্স কি সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং রেজোন্যান্স দেখানোর জন্য কি কি কন্ডিশন সেটা নিয়েও আমরা আলোচনা করছি। এবং এই কন্ডিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে একই প্লেনে থাকতে হবে অ্যাটমগুলোকে, এবং ওদের ওদের মধ্যে কনজুগেশন উপস্থিত থাকতে হবে, এবং কনজুগেশন থাকলে রেজোন্যান্স হয়। আমরা সেটাও আগের ভিডিওতে আলোচনা করে আসছি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেজোন্যান্স এবং মেসোমারিক এফেক্ট, এই দুইটা বিষয় একই রকম কিনা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমাকে একটু জানতে হবে মেসোমারিক এফেক্ট কি এবং রেজোন্যান্স এফেক্ট কি। রেজোন্যান্স এফেক্ট হচ্ছে এই যে বললাম যে পাই ইলেকট্রনের যে শিফটিং হয়, পাই ইলেকট্রনের যে শিফটিংটাকে আমরা রেজোন্যান্স বলি, এবং এই ঘটনাটাকেই রেজোন্যান্স এফেক্ট বলা হয় অ্যাকচুয়ালি। তবে মেসোমারিক এফেক্ট কি তাহলে? মেসোমারিক এফেক্ট হচ্ছে পাই ইলেকট্রনের শিফটিং, কিন্তু পাই ইলেকট্রনের শিফটিং যদি কোনো ফাংশনাল গ্রুপের জন্য হয় তাহলে এই ঘটনাটাকে আমরা রেজোন্যান্স এফেক্ট না বলি, এই ঘটনাটাকে আমরা মেসোমারিক এফেক্ট বলবো। আমি আবারও বলি, পাই ইলেকট্রনের শিফটিং মানে ইলেকট্রনের শিফটিং হলেই সেটাকে, পাই ইলেকট্রনের শিফটিং হলেই সেটাকে আমরা বলবো রেজোন্যান্স এফেক্ট। ইলেকট্রনের ডিলোকালাইজেশন হলেই সেটার নাম হবে রেজোন্যান্স এফেক্ট। কিন্তু ইলেকট্রনের ডিলোকালাইজেশন যদি কোনো গ্রুপের জন্য হয়, ফাংশনাল গ্রুপের জন্য হয়, তাহলে এই ইফেক্টের নাম আমরা বলবো মেসোমারিক এফেক্ট। তাহলে কি ঘটনা ধারালো? ঘটনাটা হচ্ছে মেসোমারিক ইফেক্ট হওয়ার জন্য আগে রেজোন্যান্স হতে হবে, মানে রেজোন্যান্স ইফেক্ট ঘটতে হবে। রেজোন্যান্স ইফেক্ট কি স্যার? রেজোন্যান্স ইফেক্ট হচ্ছে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন, মানে ইলেকট্রন ডিলোকালাইজেশন হবে, এটাই রেজোন্যান্স ইফেক্ট। কিন্তু এই ঘটনাটা যদি কোনো ফাংশনাল গ্রুপের জন্য হয় তাহলে তার নাম হয়ে যাবে মেসোমারিক ইফেক্ট। এখন এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আসেন বিষয়টা দেখার চেষ্টা করুন। প্রথম এক্সাম্পলটা হচ্ছে, এটা কি রেজোন্যান্স ইফেক্ট নাকি এটা মেসোমারিক ইফেক্ট? রেজোন্যান্স ইফেক্টকে আমরা আর দ্বারা উপস্থাপন করব এবং মেসোমারিক ইফেক্টকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? একটাকে আর দিয়ে বোঝাবো, একটাকে এম দিয়ে বোঝাবো। তো দেখি এখন কোনটা রেজোন্যান্স ইফেক্ট এবং কোনটা মেসোমারিক ইফেক্ট। প্রথম কথা, মেসোমারিক এফেক্ট নাকি রেজোন্যান্স ইফেক্ট? মেসোমারিক এফেক্ট হতে গেলে যে স্যার প্রথমেই কনজুগেশন থাকতে হবে, রেজোন্যান্স হতে গেলেও কনজুগেশন থাকতে হবে, মানে আগে রেজোন্যান্স ঘটলে তারপরে মেসোমারিক এফেক্ট থাকবে, থাকতে পারে। ওকে, তাহলে আগে দেখি। প্রথম কথা হচ্ছে এটা কি রেজোন্যান্স নাকি মেসোমারিক এফেক্ট, তার আগে চেক করতে হবে মেসোমারিক এফেক্ট তো পরের হিসাব, আগে দেখতে হবে রেজোন্যান্স কিনা। দেখি এটা রেজোন্যান্স কিনা। আর রেজোন্যান্স কিনা চেক করতে গেলে দেখতে হবে কনজুগেশন আছে। দেখি আমরা কনজুগেশন আছে কিনা। কি আছে এখানে? পাই বন্ধন, সিগমা বন্ধন প্লাস। তার মানে কি এটার মধ্যে কোনো কনজুগেশন আছে? না, কোনো কনজুগেশন নাই। যেহেতু কনজুগেশন নাই তাহলে এটার মধ্যে কোনো রেজোন্যান্স ইফেক্ট নাই। আর যেহেতু রেজোন্যান্স ইফেক্ট নাই তো মেসোমারিক ইফেক্ট থাকার প্রশ্নই ওঠে না। কারণ মেসোমারিক ইফেক্ট তখনই হবে আগে রেজোন্যান্স ঘটতে হবে, তারপরে তো দেখবো যে এই রেজোন্যান্সটা কোনো ফাংশনাল গ্রুপের জন্য হলো কিনা। যদি হয় তাহলে তার নাম হয়ে যাবে মেসোমারিক ইফেক্ট। যেহেতু তার মধ্যে রেজোন্যান্সই নাই তাহলে তার মধ্যে মেসোমারিক ইফেক্ট ওঠার প্রশ্নই ওঠে না, তার মধ্যে মেসোমারিক ইফেক্ট। ঠিক আছে? ওকে, মানে বিষয়টা এমন হয়ে গেছে যে আপনি মনে করেন হচ্ছে একজনকে জিজ্ঞাসা করলেন যে তুমি এ প্লাস পাইছো কিনা। এখন প্রথম কথা যে তাকে এ প্লাস পাইতে গেলে তাকে স্টুডেন্ট হওয়া লাগবে। এখন সে মনে করেন স্টুডেন্ট না, সে পড়াশোনাই করে না, তাহলে এ প্লাস পাওয়ার প্রশ্ন তো তার এখানে আসবে না। তো সে এ প্লাস পাইতে পারে, তার আগে স্টুডেন্ট হতে হবে, ছাত্র হতে হবে, ছাত্র হলে তো পরে এ প্লাসের চিন্তা। তার মানে মেসোমারিক ইফেক্ট হতে গেলে আগে রেজোন্যান্স হতে হবে, তারপরে মেসোমারিক ইফেক্ট। ওকে, বিষয়টা আমরা এইভাবে মানে অ্যানালজি দিয়ে বোঝাতে পারি। এখন আসেন, তাহলে এটাতে কি নাই স্যার? এটাতে রেজোন্যান্স নাই, তার মানে মেসোমারিক এফেক্ট নাই। ওকে, এখন এটাতে আসে। এটাতে যদি দেখি এটার মধ্যে কি আছে? প্রথমে সিগমা, তারপরে পাই, তারপরে সিগমা। হ্যাঁ, এখন অনেকের মনে হতে পারে যে এটার মধ্যে মনে হয় কনজুগেশন আছে। না, জি না, এটার মধ্যে কোনো কনজুগেশন নেই। কনজুগেশন কখন হবে বললাম তো, পাই সিগমা পাই, মানে পাই বন্ধনের সাথে পাই বন্ধনের কনজুগেশন। এটা তো কোনো টাইপের কনজুগেশনের মধ্যে পড়েই না। যেহেতু এটার মধ্যে কনজুগেশন নাই তাহলে কি নাই? যে স্যার এটার মধ্যে রেজোন্যান্স ইফেক্ট নাই। আর রেজোন্যান্স ইফেক্ট যেহেতু নাই তাহলে এটার মধ্যে কি নাই? মেসোমারিক ইফেক্ট এটার মধ্যে নাই, এর মধ্যে একটা নাই। আচ্ছা, এখন আসলে এটা একটু খেয়াল করে দেখি এটাতে কি কি আছে। তাহলে উপরের গুলো আমি মুছে দিই, মুছে দিলাম। এখন আসেন এটাতে কি আছে? পাই সিগমা পাই। ইয়েস, তার মানে এটার মধ্যে কনজুগেশন আছে। যেহেতু কনজুগেশন, যেহেতু এটার মধ্যে কনজুগেশন আছে তাহলে এটার মধ্যে কি হবে? রেজোন্যান্স হবে। তার মানে এটার মধ্যে রেজোন্যান্স ইফেক্ট এটার মধ্যে উপস্থিত, মানে এটার মধ্যে রেজোন্যান্স ইফেক্ট আছে। ঠিক আছে, ওকে বললাম। এখন এটার মধ্যে কি মেসোমারিক ইফেক্ট আছে? আনসার হচ্ছে যে না, এটার মধ্যে মেসোমারিক এফেক্ট নাই। কেন নেই? কারণ আমি বলছি যে রেজোন্যান্সটা যদি কোনো ফাংশনাল গ্রুপের জন্য হয় তাহলে এই ঘটনাটাকে মেসোমারিক এফেক্ট বলবো। এখন ফাংশনাল গ্রুপের জন্য
এটা কি ফাংশনাল গ্রুপের জন্য হয়েছে এই রেজোনেন্স? না, ফাংশনাল গ্রুপের জন্য হয় নাই। যেহেতু এটা ফাংশনাল গ্রুপের জন্য হয় নাই, এই জন্য এটা মেসোমারিক এফেক্ট না। তার মানে এটা শুধু রেজোনেন্স এফেক্ট। এটা কি না, এটা হচ্ছে মেসোমারিক এফেক্ট না। তাহলে এটা মেসোমারিক এফেক্ট। মনে হয় বিষয়টা বোঝেন নাই। তাহলে আসেন আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আপনি ক্লিয়ার হবে। আসেন এটাকে আমরা একটু দেখি। আগে এটাকে নিয়ে কথা বলি। এখানে কি আছে? পাই সিগমা। এখানে কি আছে? এখানে লোন পেয়ার আছে, পাই সিগমা লোন পেয়ার। তাহলে আপনি নিশ্চয়ই বুঝছেন যে এটা কনজুগেশন, কনজুগেটেড সিস্টেম। যেহেতু এটা কনজুগেটেড সিস্টেম, তাহলে এটার মধ্যে কি আছে? রেজোনেন্স আছে। রেজোনেন্স হবে, হ্যাঁ এটার মধ্যে রেজোনেন্স আছে, তার মানে এটা রেজোনেন্স এফেক্ট এটার মধ্যে উপস্থিত। এখন এটার মধ্যে কি মেসোমারিক এফেক্ট আছে? তার আনসার হচ্ছে হ্যাঁ, এটার মধ্যে মেসোমারিক এফেক্ট আছে। কেন? কারণ দেখেন এই যে রেজোনেন্স ঘটলো, এটা কার জন্য ঘটছে বলুন দেখি। এই যে এখানে কি আছে? একটা ফাংশনাল গ্রুপ আছে, ওয়েজ একটা ফাংশনাল গ্রুপ। আপনি বুঝতেছেন যেহেতু এটা একটা ফাংশনাল গ্রুপের জন্য যেহেতু রেজোনেন্সটা হলো, তাহলে এই রেজোনেন্স এফেক্টের নাম তখন কি হবে? মেসোমারিক এফেক্ট। তার মানে এটার মধ্যে রেজোনেন্স এফেক্টও আছে, এটার মধ্যে মেসোমারিক এফেক্ট আছে। আশা করি আপনি এখন বুঝতেছেন, এখন বুঝতে পারছেন। ক্লিয়ার? এখন এরপরে আসেন এটাতে আমরা খেয়াল করি 6 নাম্বার। এটা দেখেন তো, এটা আগে দেখে কনজুগেশন আছে কিনা। রেজোনেন্স বা মেসোমারিক দেখতে গেলে তো কনজুগেশন দেখতে হবে। দেখেন কনজুগেশন আছে কিনা। পাই বন্ধন, সিগমা বন্ধন, এখানে আছে কি লোন পেয়ার। তাহলে স্যার প্রথম কথা হচ্ছে স্যার এটার মধ্যে কনজুগেশন নাই। যেহেতু কনজুগেশন নাই, রেজোনেন্স নাই, যেহেতু রেজোনেন্স নাই, তাহলে মেসোমারিক এফেক্টও নাই। তার মানে এটার মধ্যে রেজোনেন্স এফেক্টও নাই, এটার মধ্যে মেসোমারিক এফেক্টও নাই। প্রশ্নই ওঠে না, রেজোনেন্স নাই তো মেসোমারিক এফেক্ট হবে না। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন এটাতে আমরা একটু খেয়াল করি। এটাতে না, 9 নম্বর কোশ্চেন একটু খেয়াল করি, দেখি এখানে কি কি আছে। তো প্রথমে আছে পাই বন্ধন, সিগমা বন্ধন, ক্লোরিন। আমরা জানি তার উপরে কি আছে? লোন পেয়ার আছে ক্লোরিনে। এই যে এই যে এই যে। তাহলে এটা কি কনজুগেটেড সিস্টেম? আচ্ছা হ্যাঁ, এটা কনজুগেটেড সিস্টেম। কারণ কি? পাই সিগমা লোন পেয়ার কনজুগেটেড সিস্টেম। যেহেতু এটা কনজুগেটেড সিস্টেম, তাহলে কি হবে? এটার মধ্যে রেজোনেন্স হবে। যেহেতু এটার মধ্যে রেজোনেন্স হবে, তাহলে এটার মধ্যে কি আছে? এটার মধ্যে রেজোনেন্স এফেক্ট আছে। এটার মধ্যে কি মেসোমারিক এফেক্ট আছে? ইয়েস, এটার মধ্যে মেসোমারিক এফেক্ট আছে। কেন? কারণ এই যে এই রেজোনেন্সটা কার জন্য করছে? এই ক্লোরিনের জন্য করছে, ফাংশনাল গ্রুপ। যেহেতু এটার জন্য, ক্লোরিনের জন্য যেহেতু এটা করছে, তাহলে এটার নাম আমরা কি বলতেছি? এটাকে মেসোমারিক এফেক্ট বলতেছি। আশা করি আপনি বুঝতে পারছেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন বাকিগুলো দেখার চেষ্টা করি। যদি এটা বুঝে ফেলে, এখন বাকিগুলো আরো খুব সহজেই বুঝতে পারবেন। দেখেন এটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। এটার মধ্যে কি আছে? পাই সিগমা, এখানে আছে ফ্রি রেডিক্যাল। আমরা জানি পাই সিগমা ফ্রি রেডিক্যাল, এটা একটা কনজুগেশন। যেহেতু এটা কনজুগেশন, এটার মধ্যে রেজোনেন্স হবে, অবশ্যই রেজোনেন্স হবে। তার মানে এটার মধ্যে কি আছে? এটার মধ্যে রেজোনেন্স এফেক্ট আছে। এটার মধ্যে কি মেসোমারিক এফেক্ট আছে? না, এই কনজুগেশন কোনো ফাংশনাল গ্রুপের জন্য হয় নাই। ঠিক আছে, এই রেজোনেন্স কোনো ফাংশনাল গ্রুপের জন্য ঘটে নাই। যেহেতু এটা কোনো ফাংশনাল গ্রুপের জন্য ঘটে নাই, তাই এটার মধ্যে কি নাই? এটার মধ্যে মেসোমারিক এফেক্ট এটার মধ্যে নাই। আশা করি বুঝতে পারছি। এখন আসেন পরের গুলো আপনি পারবেন। এরপরে বলে দেই যে এটা যদি খেয়াল করেন 7 নম্বরটা কি আছে এটাতে। দেখেন এটার মধ্যে আছে পাই সিগমা, নাই, এটার মধ্যে কনজুগেশন নাই। যেহেতু এটার মধ্যে কনজুগেশন নাই, এটার মধ্যে কি হবে না? কনজুগেশন নাই মানে স্যার এটার মধ্যে কোনো রেজোনেন্স এফেক্ট নাই। রেজোনেন্স এফেক্ট যেহেতু নাই, এটার মধ্যে মেসোমারিক এফেক্ট নাই, একটাও নাই। এটার ক্ষেত্রে আসেন, এটার ক্ষেত্রে যদি খেয়াল করি পাই সিগমা নেগেটিভ, পাই সিগমা নেগেটিভ, কি আছে? এটার মধ্যে কনজুগেশন আছে। যেহেতু কনজুগেশন আছে, তাহলে কি হবে? রেজোনেন্স হবে। তার মানে এটার মধ্যে রেজোনেন্স এফেক্ট আছে, রেজোনেন্স এফেক্ট আছে। এটার মধ্যে কি মেসোমারিক এফেক্ট আছে? যে না, এই কনজুগেশন কোনো ফাংশনাল, এই রেজোনেন্স কোনো ফাংশনাল গ্রুপের জন্য ঘটে নাই। যেহেতু এই রেজোনেন্স কোনো ফাংশনাল গ্রুপের জন্য ঘটে নাই, তাই এখানে কি নাই? এখানে কোনো মেসোমারিক এফেক্ট নাই। আশা করি বুঝতে পারছেন। ওকে, এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি কোশ্চেন নাম্বার 10, দেখেন পাই সিগমা, এখানেও তো সিগমা। ঠিক আছে, তাহলে পাই সিগমা, এটা কনজুগেশনই নাই। যেহেতু এটার মধ্যে কনজুগেশন নাই, তাহলে কোনো রেজোনেন্স হবে না। যেহেতু রেজোনেন্স হবে না, রেজোনেন্স যেহেতু নাই, তাহলে তো এখানে প্রশ্নই ওঠে না এটার মধ্যে মেসোমারিক এফেক্টও। আশা করি আপনি বুঝতে পারছেন কখন আপনি রেজোনেন্স এফেক্ট বলবেন এবং কখন মেসোমারিক এফেক্ট বলবেন। সোজা কথা, মেসোমারিক এফেক্ট হতে গেলে রেজোনেন্স ঘটনাটা ঘটবে, মানে রেজোনেন্স একটা ব্রড আইডিয়া। ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন হলেই সেটাকে রেজোনেন্স বলা যাবে, সেটা মেসোমারিক এফেক্ট হলো সেটাকে রেজোনেন্স এফেক্ট বলা যাবে। কিন্তু রেজোনেন্স এফেক্ট হলেই সেটা মেসোমারিক হবে, সেটা কিন্তু সত্যি না সবসময়। তাহলে আমরা বলতে পারি সকল মেসোমারিক এফেক্টই রেজোনেন্স এফেক্ট, কিন্তু সকল রেজোনেন্স এফেক্ট কি না বলেন তো? মেসোমারিক এফেক্ট না। কারণ দেখেন এই যে আপনি এখানে বুঝতেছেন যে এটা মেসোমারিক রেজোনেন্স, মেসোমারিক আগের রেজোনেন্স হওয়া লাগবে তারপরে মেসোমারিক। তাহলে দেখেন এটা রেজোনেন্স, কিন্তু এটা মেসোমারিক কিন্তু না। তাহলে যেখানেই মেসোমারিক, মেসোমারিক যেটা সেটা অবশ্যই রেজোনেন্স। তার মানে সকল মেসোমারিক এফেক্ট রেজোনেন্স এফেক্ট, কিন্তু সকল রেজোনেন্স এফেক্ট
মেসোমারিক এফেক্ট নয়। আশা করি এই এক্সাম্পলের মাধ্যমে আপনার ক্লিয়ার হয়ে গেছে কোনটাকে রেজোন্যান্স এফেক্ট বলবেন, কোনটাকে মেসোমারিক এফেক্ট বলবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। ক্লিয়ার? তাহলে আপনি দেখেন এটার সাথে যদি আমি আরো কয়েকটা এক্সাম্পল যদি আপনাকে আমি দিয়ে দিই, আপনি নিশ্চয়ই কমেন্ট করতে পারবেন যে কোনটা রেজোন্যান্স এফেক্ট দেখাবে এবং কোনটা মেসোমারিক এফেক্ট দেখাবে। তাহলে দেখেন আপনাকে যদি আমি বলি, আপনাকে এটা বললাম, দিলাম এটা, এরপরে এটা দিলাম। আপনি নিশ্চয়ই এখন বুঝতেছেন যে এটাকে কি রেজোন্যান্স বলবেন নাকি মেসোমারিক বলবেন নাকি দুইটাই বলা যায়, সেটা আপনি নিশ্চয়ই এখন বুঝে ফেলছেন। ঠিক আছে, আমার বলার কিছু নাই, আপনি এটা জানাবেন যে আপনি বুঝছেন কিনা, যে এটা কি রেজোন্যান্স এফেক্ট হবে নাকি এটাকে দুইটাই বলা যাবে, সেটা আপনি ভিডিও কমেন্ট করে আপনি জানাবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকলো। এর পরবর্তী ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। আমরা হাইপার কনজুগেশন নিয়েও পড়বো আমরা পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ভিডিও লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।